অনেকে বলেন যে, "ডাক্তারবাবু আমার তো এই ডায়াবেটিস আছে, এই উচ্চ রক্তচাপ আছে, এই শরীরে ওজন বেশি। হার্ট কিছু হচ্ছে না তো? বা হার্টের কোনো খারাপ কিছু হচ্ছে না তো?" তো আমার মাঝে মাঝে মনে হয় এমন একটা ভিডিও বানাই, যেটাতে মোটামুটি হার্ট ভালো কিভাবে থাকবে সেটা নিয়ে আমার যারা দর্শক বন্ধুরা আছেন তারা জানতে পারবেন এবং তারা সেই মতো স্বাস্থ্যকর জীবনশৈলী অবলম্বন করে ভালো থাকতে পারবেন। তো আজকে এরকম ১০ টা পয়েন্ট বলবো যে হার্টের স্বাস্থ্য ভালো কিভাবে থাকবে। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ১ম যেটা করতে হবে আপনার খাবার, ফুড সেটা ঠিক করতে হবে এবং সেটার সঙ্গে স্বাস্থ্যকর ফ্যাট বা তেল বা চর্বি যাই বলুন না কেন সেটা ঠিকঠাক করতে হবে। এখন ভালো খাবার মানে কি? ভালো খাবার মানে যে খাবার আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখবে, ওজন বাড়িয়ে দেবে না, সুগার স্পাইক করবে না, অর্গান ড্যামেজ করবে না। একটা এক্সাম্পল দিই, যে একটা লাল লাড্ডু আপনি তেলে ভাজা লাল লাড্ডু কিনে খেলেন, আজকাল কিনতে পাওয়া যায়। আমি রং দেখেই বুঝতে পারি যে রং মেশানো আছে এবং সেটা খুব খারাপ রং মেশানো আছে। এর মধ্যে কোনো ফাইবার নেই। তাহলে কি পেটের স্বাস্থ্য ভালো থাকবে? থাকবে না। ২ নম্বর, এই যে লাড্ডু, এটা কি আমাদের শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, রোজ খেলে আমাদের শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে। ৩ নম্বর, এর মধ্যে কালার আছে। কিডনি হেলথ খারাপ করে। কিডনি ড্যামেজ করে এই কালারটা। ৪ নম্বর, চিনি আছে, তাহলে সুগার স্পাইক করবে। তাহলে লাড্ডুটা কি ভালো খাবারের মধ্যে পড়লো? হার্ট ফ্রেন্ডলি খাবারের মধ্যে পড়লো? এই যে লাল রঙের লাড্ডুর কথা বললাম। তাহলে কি মানুষ মিষ্টি খাবে না? নিশ্চয়ই খাবে। পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবে। বাঙালিরা মিষ্টি খাবে না তো মিষ্টি তাহলে কারা খাবে? নিশ্চয়ই বাঙালি মিষ্টি খাবে, কিন্তু পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবে। তাহলে কি খাবার খেতে হবে? খাবারের মধ্যে সবসময় বলি যে শাকসবজি, ফলমূল, বাদাম, বীজ এগুলোকে ইনক্লুড করা। সাদা ভাত, ময়দা বা ময়দা থেকে তৈরি কোনো খাবার, চিনি বা চিনি থেকে তৈরি কোনো খাবার এভয়েড করুন। যাদের শরীরে ওজন বেশি এবং যাদের কোনো অর্গান ডিসফাংশন আছে হার্ট, কিডনি, লিভারের, তারা নুনটাকেও কম খাবেন। তাহলে সাদা জিনিসগুলো চলে এলো কিন্তু। কি সাদা জিনিস চলে এলো? ৭ টা সাদা জিনিস আমি বলি যে কম খেতে। ১ নম্বর হচ্ছে চিনি, ২ নম্বর মিষ্টি, ৩ নম্বর চাল, ৪ নম্বর ময়দা, ৫ নম্বর আলু, ৬ নম্বর দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য অধিক পরিমাণে। মডারেটলি খেতে পারবেন পনির, ছানা মাঝে মাঝে খেতে পারবেন, দই খেতে পারবেন। আর ৭ নম্বর নুন। নুন কি খাবে না? নিশ্চয়ই খাবে। পরিমাণটা কম রেখে খাবে। প্রোটিনের সোর্স ইনক্লুড করতে হবে। কারণ প্রোটিন যত বেশি খাবেন, নিশ্চয়ই তার পারমিসিবল একটা লিমিট আছে এবং যাদের কিডনি প্রবলেম আছে তারা প্রোটিন রেস্ট্রিক্ট করে খাবেন। প্রোটিন হার্টকে ভালো রাখতে সাহায্য করে। সেজন্য কারণ মাসলস যত ভালো থাকবে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্গান, তাহলে ইনডাইরেক্টলি কার্ডিওভাস্কুলার হেলথ ভালো থাকবে। প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, যারা নিরামিষাশী তারা ডাল জাতীয় খাবার, সয়াবিন, পনির এগুলো থেকে প্রোটিন পাবেন, টোফু এগুলো থেকে প্রোটিন পাওয়া যাবে। সুতরাং খাবারটা খুব ইম্পোর্টেন্ট এবং দেখা যায় যত রঙিন খাবার তার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট তত বেশি। এই যে লাল শাক, অ্যান্থ্রোসায়ানিনস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি। এই যে বেল পেপার, লাল রঙের বা হলুদ রঙের, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খেতে পারেন। লাল জামরুল পাওয়া যায়, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, খাওয়া যেতে পারে। সেটা কার্ডিয়াক হেলথের জন্য ভালো। বেরিজ, বিভিন্ন রকম বেরি ভালো, হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। স্ট্রবেরি, ব্লুবেরি, দাম বেশি ব্লুবেরি, স্ট্রবেরি খাবেন সস্তা। ফলটা ইনক্লুড করবে। তাহলে খাবার নিয়ে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে গেল আপনার। ২ নম্বর, ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। সে আবার কি জিনিস? এই যে বসে আমরা অনেক সময় কাজ করি। আমি ডাক্তার, আমার অনেকক্ষণ বসে কাজ করতে হয়। সেজন্য মাঝে মাঝে উঠে পড়ি। দাঁড়িয়ে হাঁটাচলা করতে প্রেশার মাপি। বয়স্ক মানুষ এলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে পেশেন্টটাকে দেখে আসি। দরকার পড়লে একটু উঠে হেঁটে চলে বেরিয়ে নিই। সকালবেলা এক্সারসাইজ করি। চেষ্টা করি সারাদিনে মোটামুটি হাঁটাচলার মধ্যে থাকতে। কাছাকাছি কোথাও যেতে হলে গাড়ি না নিয়ে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করি। যদিও আজকাল একটু অসুবিধে, তাও। আপনাদের কিভাবে সেটা মেইনটেইন করবেন? আপনারা যদি ডেস্ক জব করেন, ২০ মিনিট ছাড়া ৫ মিনিট একটু হেঁটে আসবেন। সকালবেলা রুটিনলি ঘুম থেকে উঠে হাঁটা, এক্সারসাইজ করা, এটা ইম্পোর্টেন্ট একটা কাজ। তার জন্য রাত্রিবেলাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে। মোবাইল ফোন দেখে, টিভি দেখে বা অন্যান্য অনেক কাজ করে সেটা অনেক রাত করে ঘুমিয়ে আপনি সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবেন না। সকালবেলা তাড়াতাড়ি উঠতে গেলে আপনাকে একটু আগে ঘুমাতে হবে। রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করা খুব ইম্পোর্টেন্ট, যে মাসলের এক্সারসাইজ করা, শুধু হাঁটলে হবে না। রাবার ব্যান্ড নিয়ে হতে পারে, বডি ওয়েটস নিয়ে হতে পারে, ওয়েটস নিয়ে হতে পারে, পিলাটিস হতে পারে। ফ্লেক্সিবিলিটিও দরকার, যোগা করতে পারেন।
যে যাভাবে করতে পছন্দ করেন। অনেকে বলেন যে, "আমার এইসব এক্সারসাইজ করতে ভাল লাগে না।" তাহলে খেলাধুলা করুন। টেনিস খেলুন, ক্রিকেট খেলুন, ফুটবল খেলুন, যা ইচ্ছা খেলতে হয়, ভলিবল খেলুন। যেটা আপনি পারেন বা আপনার যেটা পছন্দের এক্সারসাইজ। সুইমিং করতে পারেন, রানিং করতে পারেন, জগিং করতে পারেন, সাইক্লিং করতে পারেন, ডান্সিং করতে পারেন, জুম্বা করতে পারেন। কত রকমভাবে অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনারা করতেই পারেন। কিন্তু কিছু না কিছু রেগুলারলি আপনাকে করতে হবে। ৩ নম্বর হচ্ছে হেলথি বডি ওয়েট মেইনটেইন করতে হবে। 18.5 এর নিচে হলে আন্ডারওয়েট, বিএমআই এর কথা বলছি। বিএমআই যদি 18.5 হয় আন্ডারওয়েট, 18.5 থেকে 24.9 হচ্ছে নরমাল বডি ওয়েট। 24.9 এর পরে মানে 25 থেকে 30 অবধি ওভারওয়েট। 30 এর পরে হলে ওবেসিটি। তাহলে আপনি যখনই দেখবেন বিএমআই ক্যালকুলেট করে আপনার বিএমআই 24.9 মানে 25 এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে শরীরে ওজন কমানোর জন্য। শরীরে ওজন কমাতে গেলে ৩ টে জায়গায় নজর দিতে হয়। ৩ টে স্টেপ। ওজন কমানোর ৩ টে ধাপ। মূল ৩ টে ধাপ। আরো ৩ টে ধাপ আছে পরে বলছি। ১ম ধাপটা হচ্ছে খাবার নিয়ন্ত্রণ, ২ নম্বর ধাপটা হচ্ছে এক্সারসাইজ করা, ৩ নম্বর ধাপ হচ্ছে ক্রনিক অসুখ থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণ করা। ডায়াবেটিস, থাইরয়েডের কথা মেইনলি আমি বলতে চাই। আরো ৩ টে ধাপ আছে। আরো ৩ টে ধাপের মধ্যে ওজন কমাতে গেলে মেন্টাল হেলথ ঠিক রাখতে হয়। সেইজন্য আপনাকে ঠিক করে ঘুমাতে হবে। কেউ মেডিটেশন করতে ভালোবাসেন বা যে যা মাইন্ডফুলনেস সেগুলো করতে হবে। ২ নম্বর কারো একটা গাইডেন্স লাগে ওজন কমাতে গেলে। নিজে, নিজে সেই মোটিভেশনটা লং টার্ম থাকে না। আর ৬ নম্বর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যদি কোনো রকম মানসিক অসুস্থতা থাকে সেটার চিকিৎসার জন্য এক্সপার্টের কাছে যাওয়া। এই হচ্ছে 6 স্টেপস ওজন কন্ট্রোল করার জন্য। এবার আপনি নিজেই বুঝতে পারছেন যে কারো যদি ওজন বেশি থাকে সে কিভাবে কন্ট্রোল করবেন সেটা দেখে নেওয়া। ৪ নম্বর হচ্ছে স্মোকিং এবং অ্যালকোহল এভয়েড করা। আমরা জানি যে স্মোকিং রক্তবাহগুলোর ওয়াল খারাপ করে, রক্তবাহকে স্টিফ করে দেয়। অ্যালকোহলও তাই। অ্যালকোহলও হার্টের স্বাস্থ্যের জন্য খারাপ, কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ। যারা স্মোকিং এবং অ্যালকোহল রেগুলার নেন বা যারা অভ্যস্ত হয়ে পড়েছেন বা সেবন করেন, তারা চেষ্টা করুন এটাকে বন্ধ করে দিতে। কারণ এগুলো আপনার শরীরে কোনো এক্সট্রা বেনিফিট দিচ্ছে না। এরকম অনেক মানুষকে আমি চিনি। তারা বলে, "না, না আমি রেগুলার অ্যালকোহল খাই না। এই সপ্তাহে ৩-৪ দিনের মতো খায়।" আসলে রেগুলারই তিনি খাচ্ছেন। অথবা তিনি স্বীকার করতে চাইছেন না তিনি অ্যাডিক্টেড। অথবা অ্যালকোহল খেলে অনেকে বলেন যে, "আমার ঘুম হয় না।" তাহলে ঘুম হতে গেলে তাহলে অ্যালকোহলটা তাকে ঠিকঠাক বন্ধ করতে হবে এবং তার জন্য প্রপারলি কিছু ওষুধ লাগলে কিছু দিনের জন্য খেতে হবে। মানে ঘুমের জন্য অ্যালকোহল সেবন করা তো আর স্বাস্থ্যকর নয়। ঘুম হচ্ছে না মানে সেটা একটা অন্য ব্যবস্থা করতে হবে। ৫ নম্বর মিষ্টি, চিনি, কোল্ড ড্রিংক, ভাজা এবং ময়দা এগুলো এভয়েড করা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট আমি সবাইকে বলি যে, স্বাস্থ্যকর জীবনশৈলী যেমন দরকার হার্টের স্বাস্থ্য মেইনটেইন করার জন্য, আপনার এই নিয়ন্ত্রণগুলো দরকার খাওয়া-দাওয়ার ক্ষেত্রে। নাহলে কিন্তু হার্ট আস্তে, আস্তে খারাপ হয়। অনেকে প্রচুর মিষ্টি খান। দেখা যায় যে সারাদিন হয়তো ৬ টা মিষ্টি খেয়ে নিলেন বা কোল্ড ড্রিংক খেয়ে নিলেন ২ বোতল খেয়ে নিলেন ২ লিটারের। অনেকে আছেন এরকমভাবে তারা অ্যাডিক্টেড। তো সেগুলো এভয়েড করতে হবে। ৬ নম্বর হচ্ছে স্ট্রেস এফেক্টিভলি ম্যানেজ করতে হবে। স্ট্রেস ম্যানেজ করতে গেলে আপনাকে ডিসিপ্লিনড হতে হবে। আপনার কাজগুলো ঠিকঠাক টাইমে করে ফেলার চেষ্টা করতে হবে। আপনার কাজ যদি শেষ না হয়, সেগুলো যদি পড়ে থাকে তাহলে আপনার স্ট্রেস বেড়ে যাবে। স্ট্রেস কন্ট্রোল করার কতগুলো উপায় আছে। তার মধ্যে মেডিটেশন, মাইন্ডফুলনেস এগুলো তো করা। একটা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে বলা হয়। কোনো কিছু করতে আপনার ইচ্ছে করছে না। সেটা আপনি হয়তো চক্ষু লজ্জার জন্য না বলতে পারছেন না, কিন্তু আপনার করতে ইচ্ছা করছে না সেটা। তো এটা আপনার স্ট্রেস বিল্ড আপ হচ্ছে। তাহলে না বলাও কখনো, কখনো শিখতে হবে। সেটাও দরকার স্ট্রেস কমানোর জন্য। এমন কাজ নিতে হবে বা এমন কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে যে কাজটাকে আপনি মন থেকে ভালোবাসেন। অনেক সময় সম্ভব হয় না। আমরা এরকম অনেক কাজ করতে বাধ্য হই, যেগুলো আমার ইচ্ছে নেই কিন্তু আমাদের করতে হয়। সেটা বিভিন্ন রকম আর্থসামাজিক কারণে। তো সেগুলো আমাদের নিজেদের চেষ্টায় বা সুযোগ বুঝে নিয়ন্ত্রণ করতে হবে, মডিফাই করতে হবে। ৭ নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপটা খুব দরকার। যখন আমরা ভালো করে ঘুমোই না, আমাদের স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন, কর্টিজল এগুলো বেড়ে যায়। কর্টিজল আমরা জানি যে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। তার ফলে খারাপ কোলেস্টেরল বেড়ে যায়। অ্যাড্রিনালিন যদি বেড়ে যায় আমাদের হার্ট রেট বেড়ে যায়। হার্টকে যদি বেশিবার কাজ করতে হয় তাহলে কি সেটা হার্টের জন্য ভালো? এমনিতেই আমাদের হার্ট একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রায় ১,০০,০০০ কাছাকাছি বার বিট করে। মানে বুঝতে পারছেন সারাদিনে ১,০০,০০০ বার হার্ট পাম্প করছে।
তাকে আবার যদি বেশি খাটানো হয়, তাহলে তো তারও স্বাস্থ্য খারাপ হবে। সেজন্য ঘুমটা খুব দরকার। যারা ভালো করে ঘুমান, তাদের দেখা গেছে বডি ওয়েট নিয়ন্ত্রণে থাকে। মানে তাদের ওজন খুব দ্রুত বেড়ে যায় না। তাদের জাঙ্ক ফুডের দিকে ক্রেভিং কম হয়। কারণ বডি যখন দুর্বল হয়ে যায়, যখন ঘুমোন না মানুষে, তখন বডি বুঝতে পারে না যে কি কারণে বডি দুর্বল হয়ে গেছে। শরীর ভাবে, মানে ব্রেইন ভাবে যে আমাদের শরীরে ক্যালোরি ডেফিসিট হয়েছে। তখন ব্রেইন শরীরকে ইনস্ট্রাক্ট করে বেশি করে খাবার খেতে। আর সেই খাবারগুলো তখন আমাদের খেতে ইচ্ছা করে যে খাবারগুলো আমাদের ব্রেনে আনন্দ দেয়। মানে ডোপামিন সার্জ হয়। রিভার্ট পাথওয়ে বলে একটা পাথওয়ে আছে, যে পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয় যখন আমরা ডেজার্ট বা মিষ্টি জাতীয় খাবার বা জাঙ্ক ফুড খাই। এবং দীর্ঘদিন ধরে ডোপামিন যখন বাড়তে থাকে, ব্রেন ডোপামিন রিসেপ্টর কমিয়ে দিয়ে সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। ফলে নেক্সট টাইম আপনাকে ওই সমপরিমাণ আনন্দ পেতে গেলে তার চেয়ে দ্বিগুণ বা ৩ গুণ ওই খারাপ ধরনের খাবার খেতে হবে। আপনি বুঝতে পারছেন? ভিসিয়াস সাইকেলের মতো। সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র ভালো ঘুম। ভালো ঘুমই এটাকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে। ৮ নম্বর হচ্ছে রেগুলার হেলথ চেকআপ করা। একটা নির্দিষ্ট বয়সের পরে, আমি তো বলি ৩০ বছরের পরে প্রত্যেক বছর একবার করে পুরো ব্লাড কাউন্ট, কিডনি ফাংশন, লিভার ফাংশন, সুগার, থাইরয়েড, ইলেক্ট্রোলাইটস, ইউরিক অ্যাসিড এগুলো আছে কিনা দেখা, একটা ইউরিনের টেস্ট করা, একটা RE-ACR টেস্ট করে দেখা কিডনি হেলথ কেমন আছে, একটা ইউএসজি করা, একটা ইসিজি, ইকো করা, এগুলো করে একটু বেসিক এগুলো টেস্ট এগুলো করে দেখে নেওয়া দরকার কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কিনা। তাহলে আগে থেকে আপনি সচেতন হয়ে যাবেন। তাহলে পরে বড় ঝামেলাতে পড়তে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাঝে, মাঝে ব্লাড প্রেশার চেক করা, ওয়েট চেক করা, পালস কত আছে এগুলো দেখা ইত্যাদি, এগুলো মাঝে, মাঝে আমাদের করে নিতে হবে। ৯ নম্বর হচ্ছে ডায়াবেটিস, থাইরয়েড বা কোলেস্টেরলের সমস্যা থাকলে সেগুলোকে কন্ট্রোল করা। ডায়াবেটিস যেমন হার্ট খারাপ করে, থাইরয়েড আনকন্ট্রোলড থাইরয়েডও হার্টের সমস্যা তৈরি করে, কোলেস্টেরলও সমস্যা তৈরি করে। ফলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। জাস্ট আনকন্ট্রোলড অবস্থায় রেখে আপনি ঘুরে বেড়ালে সাইলেন্টলি এগুলো শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে খারাপ করে। সাইলেন্ট কিলারও বলা হয় এগুলোকে। সেজন্য আপনাকে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। অনেকে ডায়াবেটিস ২০০-২৫০ আছে সুগার লেভেল, কিন্তু কোনো নজর নেই। ভাবছেন শরীরে তো কোনো অসুবিধা হচ্ছে না, আসলে কোনো অসুবিধা ফিলও করে না। যখন এই কমপ্লিকেশন গুলো শুরু হয়, তখন তো মানুষ সিম্পটম ফিল করে। তখন তো খানিকটা দেরি হয়ে যায়। তাহলে ১ম থেকেই সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আর ১০ নম্বর হচ্ছে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে হেলথি লাইফস্টাইলে। ওই ১ মাস করে তারপরে আর বোর হয়ে গিয়ে, আশাহত হয়ে গিয়ে, আসলে এই হেলথি লাইফস্টাইল যখন মানুষ ফলো করেন, তখন কিছু ভিজিবল চেঞ্জেস লক্ষ্য করতে গেলে বেশ টাইম লাগে আরকি। মানে দ্যা অনেক সময় লাগে। লোকে তখন বোর হয়ে যান। আ ইনডিসিপ্লিনড হয়ে যান, ইনকনসিস্টেন্ট হয়ে যান। সেই জিনিসটা থেকে আমাদের নিজেদের বাঁচিয়ে রাখতে হবে যাতে বোর না হয়ে যাই। কারণ ডিসিপ্লিনড আর মোটিভেটেড লাইফস্টাইল মেইনটেইন করার একটা চ্যালেঞ্জ কিন্তু। মানে আমাদের এই খারাপ লাইফস্টাইল, ভাজা খাবার, শুয়ে বসে থাকা, কোল্ড ড্রিংক খাওয়া, অ্যালকোহল, সিগারেট এইগুলোর দিকে আমাদের বেশি নজর। এবং আমাদের ব্রেন চায় যে এই খারাপের দিকেই বেশি যেতে। কিন্তু হেলথি লাইফস্টাইলের দিকে কনসিস্টেন্ট থাকা এবং ডিসিপ্লিন থাকা খুব জরুরি। একটা সময় পরে মনে হবে, "ধুর অনেকদিন হলো আরেকটু এবার শুয়ে বসে কাটিয়ে দিই।" না, সেটা করলে হবে না। আমাদেরও অনেক সময় হয় যে কোনো একটা সময় কোথাও বেড়াতে গেলাম, ফিরে এসে এক্সারসাইজ শুরু করতে আরো ২-৩ দিন লেগে গেল। কারণ এই ব্রেক হয়ে গেল। আমার ক্ষেত্রেও এটা প্রচুর হয়। যেন আমি ১ম থেকেই ঠিক করে রাখি যে কোনোভাবে আমাকে এটাকে আবার রিজিউম করতে হবে। নাহলে আবার ঘেঁটে যাবে সিস্টেমটা। সেজন্য মোটিভেটেড থাকতে হবে আর ডিসিপ্লিন থাকতে হবে। আপনি ডিসিপ্লিন থাকলে তবে মোটিভেটেড থাকবেন। আর আপনি যদি মোটিভেটেড থাকেন তবেই ডিসিপ্লিন থাকবেন। একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। নাহলে আলাদা, আলাদা করে সম্ভব না। ভালো থাকবেন। নমস্কার।